আমি তাদের বলবো যে যারা নতুন আছে, যারা হচ্ছে গরুর ওরকমভাবে যাচ্ছি না, শুধু আমরা অনেক কিছু ভিডিও দেখে, আমরা অনেকের খামারের গল্প শুনে, সফলতার গল্প তো সবাই শুনতে ভালোবাসে, এটা শুনে যে আপনি খামারের দিকে যাবেন বিষয়টা এমন না। এখন সব মানুষ যে গরুই পালতে পারবে বিষয়টা এমন না, তাইলে আবার অন্য অন্য ব্যবসা কী করবে? আপনার প্রবাসী কে হবে, বড় বড় চাকুরিজীবী কে হবে, এটা না। আপনি যেটা পালতে পারেন আপনাকে আগে সিদ্ধান্ত নিতে হবে যে আপনি কোনটা ভালো পারেন, সেটা আপনি করবেন। আমি যে আপনার উপর গরু চাপাই দিব বিষয়টা এমন না, আবার আমার উপরে আপনি অন্য কোনো বিজনেস দিলে আমি করতে পারবো না। সবসময় একটা দিকে হচ্ছে ফোকাস রাখতে হবে, সেটা হচ্ছে হলিস্টাইন ফ্রিজিয়ান, যাতে হচ্ছে আপনার দুধের এটা একটু বেশি, এবং হচ্ছে দেখা যায় যে এদের মানে দুধটা প্রতি বছর হচ্ছে অন্য অন্য গরুর তুলনায় যদি উৎপাদন ভালো রাখতে পারে দুধটা ভালো আসে। আমি আমার মতে মনে করি যে জার্সি তো সচরাচর অত পাওয়া যায় না, জার্সি বা হলিস্টাইন ফ্রিজিয়ান এটাই ভালো লাগে। আচ্ছা, প্রথমত যে সমস্যা সেটা হচ্ছে ম্যাস্টাইটিস, এটা। তারপর হচ্ছে আপনার ওই যে ক্যালসিয়াম শর্ট করে, এটা। তারপর এখন তো বিভিন্ন রোগ বের হয়েছে, সেটা হচ্ছে খোঁড়া রোগে এফএমডি, এটাতে গরু মারা যায়। আবার আছে ইপিমিরাল ফিভার, আগে তো গরু এইভাবে মারা যেত না, এখন মারা যায়। আবার আছে তরকা বাদলাতে যায়, মানে বিভিন্ন ভাইরাস। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন একটি প্রতিবেদনে। দর্শক বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি মানিকগঞ্জের সাটুরিয়াতে। পাশে রয়েছে নীতি আপা, খুব জনপ্রিয় মানুষ। তিনি কিন্তু দীর্ঘদিন যাবৎ এই গরু পালন করছেন। কুরবানি আসলেই কিন্তু ইতি আপার বাড়িতে সবাই বসে থাকি যে বড় গরু দেখার জন্য। এবছর কিন্তু কোনো বড় গরু নেই, বরঞ্চ তিনি গাভীর সংখ্যা বৃদ্ধি করেছেন। আজকের এই পর্বে আমরা আপনাদেরকে দেখাবো ইতি আপার গাভীর খামার। সাধারণত গাভী পালন করতে গেলে একজন উদ্যোক্তার কোন কোন বিষয় জানা প্রয়োজন এবং আপনারা কীভাবে গাভীর খামার করে লাভবান হবেন সেসব বিষয় নিয়ে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন আপনাদেরকে দেখাবো। আশা করছি পুরোটা আয়োজন জুড়ে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম ইতি আপু। ওয়ালাইকুম আসসালাম। আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আপু, আগে কিন্তু গরুর এই পাশটা ফাঁকা ছিল, এখন তো দেখতে পাচ্ছি যে ঘরের মধ্যে কোনো ফাঁকা জায়গা নেই, বাহিরেও গরু রেখেছেন। কতগুলো আছে গরু? টোটালি গরু আছে বাচ্চা এবং প্রেগনেন্ট নিয়ে হচ্ছে 53টা। 53টা? আচ্ছা, আমরা তো বেশ কিছুদিন আগে এসেছিলাম, প্রায় 1 বছর হয়ে গিয়েছে। তখন ছিল কতগুলো? কিছু বিক্রি করছি, ওই 25-30টার মতো ছিল। 25-30টা, এখন প্রায় 53টা। 53টা। যে গাভীর সংখ্যাটা আপনি দিন দিন বৃদ্ধি করছেন, আপনার ষাঁড় গরু তো আপনার খামারে একদমই নেই। হ্যাঁ, ষাঁড় গরু, বড় গরু নাই, ছোট বাচ্চা আছে কয়েকটা। আচ্ছা, কুরবানি কিন্তু সামনে রয়েছে, কোনো প্রস্তুতি আছে কিনা? ইনশাল্লাহ 28-এ থাকবে, 25-এ না। কারণ এখন ঘর থেকে 25-এ মানে যেটাকে মানে তৈরি করতেছি, আসলে একদিনে তো আর গরু হয় না, দীর্ঘ একটু বছর টাইম লাগে, এই জন্য সামনে নিয়ে আসবো। এবছর কোনো বড় গরু থাকছে না। আচ্ছা, গাভী আছে কতগুলো? গাভী এখন হচ্ছে 16টা রানিং আছে, দুধ দহন করতেছি। 16টা থেকে প্রতিদিন দুধ পাচ্ছেন? জি। আচ্ছা, প্রতিদিন কত লিটার দুধ আসে আপনার এখানে? এবার এই যে ওই মানে 300 লিটারের মতো। 300 লিটার। আচ্ছা, আপনাদের এখানে দুধের দাম কেমন? এখন একটু বাজারটা ভালো, আজকে বাজার 80 টাকা, 70-80। 70 থেকে 80 টাকা বিক্রি হয়। এই 70 থেকে 80 টাকা বিক্রি করছেন, প্রায় 300 লিটার দুধ প্রতিদিন হচ্ছে। দুধ বিক্রি করে আপনি লাভবান কিনা? আসলে আমাদের দিকে তো দুধের বাজারটা সবসময় কম থাকে। যদি দুধের বাজারটা ভালো থাকে, দেখা যায় যে অর্ধেকের একটু বেশি দুধের টাকাটা গরু খেয়ে ফেলে, বাকিটা থেকেই যায় অন্যান্য আনুষঙ্গিতে। কিন্তু ওই পুরো দুধের টাকাটা গরুতে খেতে পারে না, উৎপাদন ভালো থাকলে। আচ্ছা, পাশাপাশি বাচ্চাও তো রয়েছে একটা করে? বাচ্চা আছে, বকনা বাচ্চা বেশি। বকনা বাচ্চা বেশি রয়েছে। আচ্ছা, আপনার এখানে কোন কোন জাতের গাভী রয়েছে? হলিস্টাইন ফ্রিজিয়ান। হলিস্টাইন ফ্রিজিয়ান। জি। নতুন খামারিরা আসলে কোন ধরনের গাভী নিয়ে খামার করবে? সবসময় একটা দিকে হচ্ছে ফোকাস রাখতে হবে, সেটা হচ্ছে হলিস্টাইন ফ্রিজিয়ান, যাতে হচ্ছে আপনার দুধের এটা একটু বেশি, এবং হচ্ছে দেখা যায় যে এদের মানে দুধটা প্রতি বছর হচ্ছে অন্য অন্য গরুর তুলনায় যদি উৎপাদন ভালো রাখতে পারে দুধটা ভালো আসে। আমি আমার মতে মনে করি যে জার্সি তো সচরাচর অত পাওয়া যায় না, জার্সি বা হলিস্টাইন ফ্রিজিয়ান এটাই ভালো লাগে। আচ্ছা, একটি ভালো মানের গাভী নির্বাচন করার উপায় কি? গাভীর কিছু কিছু বৈশিষ্ট্য থাকে, যদি এই বৈশিষ্ট্যগুলো একটা খামারি, সে নতুন হোক বা পুরাতনটা তো অভিজ্ঞ অনেক, যারা নতুন তারা হচ্ছে যদি কিনে করতে পারে, সেটা হচ্ছে প্রথমত গাভীর হচ্ছে চেনার জন্য যদি আমি কানের বৈশিষ্ট্যটা ধরি, কান থাকবে ছোট, এবং যদি দেখা যায় যে চামড়া থাকবে অনেক ঢিলা ঢালা পাতলা, এবং বুকের পাঁজরের যে হাড় সেটা স্পষ্ট মোটা বোঝা যাবে।
সামনের থেকে পিছনের কোমরটা অনেক ভারী থাকবে এবং চৌড়া একটা শেপ থাকবে যেটাকে বলে ভি শেপ, এবং গলার যে ইয়াটা থাকবে সেটা হচ্ছে কোনো ওইরকমভাবে কোনো গলকম্বল থাকবে না, এবং মানে গলাটা পিছনের থেকে সামনে একটু চিকন থাকবে। এরকম অনেক বৈশিষ্ট্য আছে আসলে, মানে কয়েকটা কমন বলে দিলাম। আচ্ছা, অনেকেই গাভীর খামার করার ক্ষেত্রে একটি সমস্যার সম্মুখীন হয় যে আমি কি ছোট বাচ্চা নিব নাকি বকনা নিব নাকি গাভী নিব, এটা আসলে তারা কিভাবে নির্বাচন করবে? আসলে আমার মতে, আমি প্রতিদিন তো দেখা যায় যে খামারে কাজ বা দীর্ঘ বছর ধরে আছি সেক্টরে, আমার কাছে মনে হয় যখন কিনা একটা খামারে পরিপূর্ণভাবে দুধের গাভী থাকবে, তারপরে বকনাকে লালন পালন করে মা বানিয়ে এটাকে একটু পুষায় আমার মনে হয়। কারণ একটা বকনা এবং ষাঁড় গরু পালার মধ্যে ওই পরিমাণ প্রথম দিকে কোনো তফাৎ আমি পাই না। যেটা হচ্ছে দেখা যায় একটা ষাঁড় বাচ্চাকেও তো আপনার খাইয়ে লালন পালন করে কুরবানি ঈদের টার্গেট করে বিক্রি করে বা রমজানের ঈদের টার্গেট করে বিক্রি করে। আর একটা গাভীকে একটা বাচ্চা মিনিমাম হচ্ছে 16-17 মাসের একটা বাচ্চা হিটে আসে, বা সর্বোচ্চ 15-16 মাস যারা ভালোভাবে বানাতে পারে এটা, এবং সেটা তো আরও 9 মাস 10 দিন পেটে থাকবে। তারপরে না একটা বাচ্চা দুধ দিবে, তারপরে সেটা ভালোভাবে ডেলিভারি হবে, বাচ্চা কি হবে না হবে, মারা যাবে কি যাবে না, এই আসব বিষয় আছে। এজন্য আমি মনে করি প্রথমত নতুন যারা শুরু করবে অন্তত কম দুধের গাভী হোক একটা দিয়ে মোটামুটি শুরু করে, যেন একটু দেখা যায় প্রতিদিন দুধের টাকাটা আসলো, সেটা মধ্যবিত্ত হলে সংসার একটু আয়ের উৎস হলো, চললো, তারপরে সেটার থেকে অল্প অল্প করে শিখা। আসলে এটা ওইভাবে শেখার কিছু নাই, যদি কিছু কিছু দিক মেনে রাখতে পারে আস্তে আস্তে হয়ে যাবে, শুধু দুধ দহনটা একটু ভালো জানতে হবে। আচ্ছা, প্রথমত তারা কয়টা গাভী নিয়ে খামার করবে? এখন অনেকে তো বাজেটের উপরে ডিপেন্ড করে, যার অনেক টাকা তারা তো বলে একসাথে অনেকগুলা গরু নিয়ে শুরু করব, কিন্তু আমার মতে মানে যদি দুধের বাজারটা ভালো থাকে এবং সে যদি ওই জিনিসের প্রতি যদি ইচ্ছুক থাকে, অগ্রসর থাকে, তাইলে 2-4টা নিয়েও শুরু করতে পারে। এখন যার যত আছে সে ততভাবে ইয়া করে। একজনের অনেক টাকা রয়েছে, হয়তো সে 20টা গাভী নিল, সে প্রশিক্ষণ নেয়নি এবং এই খামার সম্পর্কে তার কোনো ধারণাই নেই, তাহলে কিন্তু সে ক্ষতিগ্রস্ত হবে। একদম ক্ষতিগ্রস্ত হবে, মানে দেখা যাবে বছরের শেষ হওয়ার আগেই 50 লাখ লস হয়ে গেছে, কেনার ক্ষেত্রেও চলে যাবে 2-4-10 লাখ, এবং হচ্ছে সেটা ডেলিভারির আগ মুহূর্তেই আরও লস হয়ে যাবে, মানে পুরাই হচ্ছে কোটি টাকার বাজেট লস প্রজেক্ট এমন হবে। অবশ্যই গাভীর খামার করার আগে সাবধানে খামার করতে হবে, সাবধানে করতে হবে, ট্রেনিং নিতে হবে, ট্রেনিং তো অবশ্যই নিতে হবে, বা হুট করে কোনো ডিসিশন নেওয়া যাবে না, যে ভালো বুঝে তার পরামর্শ নিতে হবে। এইভাবে আস্তে 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 অল্প অল্প করে শুরু করে একটু করলে ভালো হয়। সাধারণত গাভীর খামারে কি কি সমস্যাগুলো হয়? প্রথমত যে সমস্যা সেটা হচ্ছে ম্যাস্টাইটিস, এটা, তারপর হচ্ছে আপনার ওই যে ক্যালসিয়াম শর্ট করে এটা, তারপর এখন তো বিভিন্ন রোগ বের হয়েছে, সেটা হচ্ছে খোঁড়া রোগে এফএমডি, এটাতে গরু মারা যায়। আবার আছে ইপিমিরাল ফিভার, আগে তো গরু এইভাবে মারা যেত না, এখন মারা যায়। আবার আছে তরকা বদলাতে যায়, মানে বিভিন্ন ভাইরাস, বিভিন্ন সমস্যায় দেখা যায় যে একটা খামার আস্তে 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 মানে শেষ হয়ে যায় আর কি। আগে রোগ সম্পর্কে জানতে হবে, অবশ্যই প্রতিকারও তো জানতে হবে। অবশ্যই রোগ হওয়ার আগে ব্যবস্থা নিতে হবে। আচ্ছা, ভ্যাকসিন করা হয় কিনা? হ্যাঁ, অবশ্যই ভ্যাকসিন করতে হবে, কয়েকটা ভ্যাকসিন খুবই গুরুত্বপূর্ণ, কয়েকটা ভ্যাকসিন খামারিদের অবশ্যই দিতে হবে। কি কি ভ্যাকসিন থাকে? সেটা হচ্ছে এফএমডি, তারপর হচ্ছে তরকা, বাদলা, গলাফুলা, জলাতঙ্ক, এরকম কয়েকটা 5-6টা ভ্যাকসিন আছে, এগুলো দিতে হবে। প্রথম রোগ বলছিলেন ম্যাস্টাইটিস, এটা কেন হয়? ম্যাস্টাইটিস তো কিছু কিছু কারণে হতে পারে, সেটা হচ্ছে ফ্লোর অনেক নোংরা থাকার কারণে, বা একটা গরু দেখা যায় ওই পরিমাণ দুর্বল, দেখা যায় যে সেটাকে মানে দুধ দহন করার পরে শরীরটা ক্লান্ত হয়ে যায়, অমনি গাভীটা শুয়ে পড়ে, বাটে নিপল দিয়ে বিভিন্ন ব্যাকটেরিয়ার সংক্রমণ হতে পারে, বা বিভিন্ন সময় দেখা যায় যে আমরা খাবার দাবার ওই একটা গাভীর তুলনামূলক যেটা দরকার সেটা হয় না, মানে ব্যাকটেরিয়া জনিত হতে পারে। আচ্ছা, আপনি কোনো সমস্যার সম্মুখীন হন কিনা এই খামারে মাঝে মাঝে? এটা তো আসলে হয়ই, কারণ আমরা দেখা যায় যে অনেকগুলা গরু হতেই পারে, তো আমার এখানে আল্লাহর রহমতে ম্যাস্টাইটিস ওইরকম নাই, মানে ম্যাস্টাইটিসের যে ক্ষতিগ্রস্ত এরকম নাই। আজ থেকে অনেক বছর আগে একটা গাভীর বাট নষ্ট হয়ে গেছিলো, এটা যুবরাজের মা, অনেকেই জানে এটা, অনেক বছর আগে। কিন্তু ইদানিংয়ে দেখা যায় যে বাচ্চা দেওয়ার আগে বা পরে তো একটু উলান একটু ভার হতেই পারে, তাই না? আমি ওই যে একটা পাউডার আছে ওইটা খাইয়ে দিই, তারপর আমার মা ওষুধ বানায়, মানে আমরা ওষুধ দিই প্রাকৃতিক, এগুলা আল্লাহর রহমত ওই পরিমাণ থাকে না। যেমন আমি এখন একটা গাভী বাচ্চা দিবে, বকনা বাচ্চা, এটাকে এখন দেখাইতে পারবো, মানে দেখা যায় যে উলান একটু ভারী ভারী হয়ে গেছে, ওষুধ খাইয়ে দিলেই চলে যাবে। আচ্ছা, আমরা দুপুরে এসেছি আপনার এখানে, আপনার খাবারের পাত্র কিন্তু একদম খালি। হ্যাঁ, এটা হচ্ছে সকালবেলা খাবার দেওয়া হয়েছে, তো দেখা গেছে গোসল আসল করাই দিছি, খুব সুন্দরভাবে খেয়ে মানে শুয়েছিল, আবার আস্তে আস্তে সবাই উঠতেছে, খাবার টাইম হইতেছে। এরকম খাবার কখন দিবেন? বিকেলের দিক, বিকেলের মধ্যে। কাঁচা ঘাসের পাশাপাশি দুগ্ধবতী গাভীকে আর কোন ধরনের খাবার দেওয়া হয় দানাদারের মধ্যে?
দাঁড়ার মধ্যে দেখা যায় আমি অবস্থা বুঝে যখন দেখি গরুর শরীরটা বেশি পরিমাণ কাবু হয়ে যেতেছে, আমি প্রোডাকশন ভালো পাচ্ছি, যেটা আমি দিচ্ছি সেটা তো আবার দুধের মাধ্যমে আমি নিয়েই নিচ্ছি, তো তখন কিছু আইটেম বানাই। আবার দেখা যায় যে না, মোটামুটি প্রেগনেন্ট গরু আছে, দেখা যাবে যে একটু আবার ব্যয়বহুল হয়ে যায়, কারণ প্রেগনেন্টে দেখা যায় যে 7 মাসের পরে 6 মাসের পরে তো আস্তে আস্তে দুধ কমে যায়, তো তখন দেখা যায় আমি ওই দানাদার ওইভাবে আর দিই না, তখন কাঁচা ঘাস তো পর্যাপ্ত দেওয়ার চেষ্টা করি, বা আমি নিজে সাইলেজ বানিয়ে দিই। এবং হচ্ছে আবার তখন ওই যে একটু ক্যালসিয়াম, মিনারেল, ভিটামিন এগুলো সাপ্লিমেন্ট দিই। আপনারা তো জানেন যে আমার ফার্মেসি আছে, সাপ্লিমেন্ট দিয়ে আল্লাহর রহমতে ঠিক হয়ে যায়। অবস্থা বুঝে ব্যবস্থা নেই, কারণ অনেক ব্যয়বহুল করলে তো হবে না। গাভী পালন করে অনেকে লাভবান হয়েছে, অনেকে কিন্তু আবার ক্ষতিগ্রস্ত হয়েছে। দর্শকরা যারা আছেন, যারা দেখতে পাচ্ছে আপনার এই ভিডিওটি, তাদের উদ্দেশ্যে আপনি সর্বশেষ কী বলবেন গাভী পালন নিয়ে? আমি তাদের বলবো যে যারা নতুন আছে, যারা হচ্ছে গরুর ওরকমভাবে যাচ্ছি না, শুধু আমরা অনেক কিছু ভিডিও দেখে, আমরা অনেকের খামারের গল্প শুনে, সফলতার গল্প তো সবাই শুনতে ভালোবাসে, এটা শুনে যে আপনি খামারের দিকে যাবেন বিষয়টা এমন না। এখন সব মানুষ যে গরুই পালতে পারবে বিষয়টা এমন না, তাইলে আবার অন্য অন্য ব্যবসা কী করবে? আপনার প্রবাসী কে হবে, বড় বড় চাকুরিজীবী কে হবে, এটা না। আপনি যেটা পালতে পারেন, আপনাকে আগে সিদ্ধান্ত নিতে হবে যে আপনি কোনটা ভালো পারেন, সেটা আপনি করবেন। আমি যে আপনার উপর গরু চাপাই দিব বিষয়টা এমন না, আবার আমার উপরে আপনি অন্য কোনো বিজনেস দিলে আমি করতে পারবো না, এটাই। তো এই জন্য আপনারা মানে খুবই সাবধানতায় গরু কিনবেন, তাই না? কিনতেই যদি আপনি লস করেন তাইলে তো বেচতে লস হয়ে যাবে। এই জন্য গরু ভালো সাবধানতায় কিনবেন, জাত নির্বাচন জানবেন, এবং গরুকে কয় টাইম খাবার দিতে হয়, কী আসয় বিষয়, রোগবালাই, বিভিন্ন জিনিস আপনার জেনে শুনে তারপরে বুঝে খামার করবেন। হুটহাট খামার করলে টিকতে পারবে না। আর এই সেক্টরে তো আরেকটা সমস্যা, সেটা হচ্ছে ওই যে ভালো দক্ষ লোক পাওয়া যায় না, তাই না? দুধ দহনে ভালো লোক পাওয়া যায় না, এটাই হচ্ছে আরও মেন সমস্যা মনে হয়। আচ্ছা দর্শক, আমরা কথা বলছিলাম ইতিহাসের সাথে, দেখানোর চেষ্টা করলাম তার গাভীর খামার। আমরা কিছু তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করেছি, এক ভিডিওতে আসলে আপা এত তথ্য দেওয়া সম্ভব না। না। আচ্ছা ঠিক আছে আপা, অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আল্লাহ হাফেজ।